আজকের ক্লাসে আমরা আলোচনা করব হেডার এন্ড ফুটার, টেক্সট ডিরেকশন এবং সিম্বল। এখানে যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটির আগামী ক্লাসে আলোচনা করব। যদিও বা এটার তেমন জরুরি কাজ নেই, তবুও একটা সূক্ষ্ম কাজ আছে। হেডার এন্ড ফুটার আমাদের বই পুস্তকের মধ্যে আমরা দেখেছি পেজের শুরুতে কিংবা পেজের নিচে আমরা আমাদের নির্দিষ্ট একটা হেডলাইন ব্যবহার করেছি, দেখেছি। বইয়ের নাম, হুজুর, ওই যে মেয়ে আমার চাদর স্যার নওয়াজ শরীফ, আমাকে কো হোস্ট বানিয়ে দিলে একটু ভালো হইতো। অনেক ডিস্টার্ব করতেছে। তো আমাদের ওই সকল বইগুলোর মতো যদি আমরা প্রতিটা পেজের উপরে কিংবা নিচে কোনো শিরোনাম যদি লিখতে যাই, তখন সেই লেখাটা একটা সমস্যা, অথবা আমরা মেকআপ দিতে গেলে এটা আমাদের জন্য একটা বিরক্তিকর। অনেক সময় ছাড় পড়ে যায় যে ম্যানুয়ালি আমি লিখলাম আমার বাংলা প্রথম পত্র এত পৃষ্ঠা, শত শত পেজ যদি হয় তাহলে আমাদেরকে ওইভাবেই লিখে লিখে ইয়ে করতে হবে। এটা দেখা গেছে আমরা যখন মেকআপ দিই, সাজাই, পেজ মেকআপ করি, তখন আমাদের জন্য এটি খুবই একটা বিরক্তিকর কাজ। সেই বিরক্তিকর কাজ থেকে রেহাই পেতে আপনি যদি অটোমেটিক ভাবে প্রতিটা পেজের উপরে কিংবা নিচে ওই বইয়ের নাম বা অধ্যায়ের নাম দিতে চান, তাহলে আপনাকে হেডার অ্যান্ড ফুটার ব্যবহার করতে হবে। আর হেডার অ্যান্ড ফুটারের অধীনেই রয়েছে পেজ নাম্বার। যেমন আমরা হেডার অ্যান্ড ফুটার ব্যবহার করলাম না, কিন্তু হেডার অ্যান্ড ফুটারের জায়গায় বা আমরা পেজের উপরে কিংবা নিচে পৃষ্ঠা নাম্বার বসাতে চাই, পৃষ্ঠা নাম্বার যদি বসাতে চাই সেটাও আমরা হেডার অ্যান্ড ফুটারের মাধ্যমেই করতে হবে। কেননা হেডার অ্যান্ড ফুটার হলো একটি মাস্টার পেজ। এই মাস্টার পেজের মধ্যে যে সেটিংটা করি সেটাই আমাদের হেডার অ্যান্ড ফুটারের সেটিং। হেডার মানে পেজের উপরের অংশ, আর ফুটার মানে হলো নিচের অংশ। আমরা যদি কোনো মাস্টার পেজের উপরে কিংবা নিচে কোনো কিছু লিখতে চাই, তাহলে আমাদেরকে হেডার এন্ড ফুটারের মাধ্যমে লিখতে হবে। মাস্টার পেজের কাজ হলো আপনি কোনো একটি পেজের মধ্যে কিছু যদি লিখেন, সেটা প্রতিটি পেজের মধ্যে অটোমেটিক ভাবেই বসে যাবে। এই অটোমেটিক ভাবে বসে যাবে, এইটা হেডার এন্ড ফুটারের কাজ। অটোমেটিক ভাবে বসে যাবে, এটা হেডার এন্ড ফুটারের কাজ। এই হেডার এন্ড ফুটার আপনি যদি হেডারে ক্লিক করেন তাও আসবে, ফুটারও যদি ক্লিক করেন তাও আসবে, পেজ নাম্বার ক্লিক করলে তাও আসবে। যেটাতেই আপনি ক্লিক করেন মাস্টার পেজটি ওপেন হবে। আপনি যদি হেডলাইন ক্লিক করেন, হেডারে যান, তখন হেডারে কিছু ফরম্যাট আসবে। আপনার মাস্টার পেজের উপরের অংশ সাজানোর জন্য কিছু ফরম্যাট আসবে এখানে। আপনি চাইলে এখান থেকে কোনো একটা ফরম্যাট পছন্দ করে সেটাও সেটিং করতে পারেন। মানে অনেকে দেখবেন যে পেজের উপর অংশ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, নিচের অংশ কোনো সুন্দরভাবে সাজানো হয়েছে। তা আপনিও যদি চান তাহলে ওইভাবে আপনিও সাজাইতে পারবেন। যেমন টাইটেল যে ফরম্যাটটি আছে, উদাহরণস্বরূপ আমি এটিতে ক্লিক করলাম, ফলে দেখেন আমার হেডলাইনের মধ্যে এই পেজটি চলে আসছে।
আমি এখানের মধ্যে এডিট করে নিব, কোন একটা লেখা লিখে নিব। আমাদের এখানে বইয়ের নাম হতে পারে, এখানে অধ্যায়ের নাম হতে পারে, পৃষ্ঠার নাম। এটা একটা ফরম্যাট। যদি বলেন যে না আমার এটা পছন্দ না, চেঞ্জ করবেন, তাহলে হেডার এন্ড ফুটার আবার যান। আপনি যখন হেডার এন্ড ফুটারে ক্লিক করবেন তখন ফরম্যাট, ডিজাইন, দুটি স্বতন্ত্র মেনু আসবে। ফরম্যাট সংক্রান্ত আমরা ইতিমধ্যে অবগত, কেননা আমরা যখন ইনসার্টে গিয়ে শেপের কাজে আলোচনা করেছিলাম, হুবহু এই শেপের ন্যায় পুরা ফরম্যাটটি আসবে। ডিজাইন, এই পেজের যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, কালার চেঞ্জ করা, এগুলো হলো আমাদের এই ডিজাইন। ক্লাস ক্লাসে ক্লাসে আসি। দেখেন এখানে যে ডিজাইনটি আছে সেটি আমরা যদি কেটে দিতে চাই, তাহলে ডিজাইনে ক্লিক করার পরে আমরা ডিলিট দিলে এটি চলে যাবে। আর যদি ক্লোজ হেডার এন্ড ফুটারে ক্লিক করি তখন মাস্টার পেজ থেকে স্বাভাবিক পেজের মধ্যে আমরা চলে আসি। আবারও আমরা ইনসার্ট মেনু থেকে ক্লিক করলাম, হেডার এন্ড ফুটারে গিয়ে এখান থেকে অন্য কোনো ফরম্যাট আমরা, যে ফরম্যাটটা আমাদের ভালো লাগে বা আমরা যেটা মনে করি যে এটা ঠিক আছে, ওই ধরনের কোনো ফরম্যাট, নর্মাল একটি আমরা ফরম্যাট নিলাম, ক্লিক করলাম, দেখেন নর্মাল একটি ফরম্যাট চলে আসে। এখানের মধ্যে যদি আমি সেটা বাংলায় লিখে দিতে পারি। বইয়ের নাম দিলাম আমরা আমার বাংলা প্রথম পত্র বা প্রথম পাঠ, অথবা প্রথম শ্রেণী, যেটাই হোক আমরা যে কোনো একটা দিয়ে দিই। এটা হলো পেজের উপরের অংশ। পেজের উপর অংশ দেখেন শিরোনাম দেখাচ্ছে এটা। যদি মাউস দিয়ে স্ক্রল করে নিচের দিকে যান, ফুটারও আপনি পাবেন। ফুটার, এখানে দেখেন ফুটার, আপনি যদি এখানে কিছু লিখে দেন তাহলে সেটাও দিতে পারেন। পেজ নাম্বার নিচে দিলেন, বইয়ের নাম উপরে দিলেন, সেটাও করতে পারেন। আমি ডিজাইনে এসে ক্লোজ এন্ড হেডারে ক্লিক করি। এখন দেখেন আমার এই মাস্টার পেজের লেখাগুলো একটা জলছাপের মতো হয়ে গেছে। এই জলছাপটা এই জন্য, এটি মাস্টার পেজের লেখা। মাস্টার পেজের লেখা হওয়ার কারণে আপনি যখন স্বাভাবিক অবস্থায় কোনো লেখার উপর থাকবেন তখন ওইটি দেখাবে জলছাপ। আবার যখন আপনি মাস্টার পেজের মধ্যে থাকবেন, মাস্টার পেজের উপর ডাবল যদি ক্লিক করেন তখন মাস্টার পেজ ওপেন হবে এবং আমার মূল লেখাগুলো অস্পষ্ট বা জলছাপের মতো থাকবে, হালকা কালার। তো হালকা কালার হওয়া মানে যে প্রিন্ট হলে হালকা কালার হবে এমন কিন্তু নয়, বরং এটি মাস্টার পেজ আর এটি হলো স্বাভাবিক পেজ, এটা বোঝানোর জন্য এই অস্পষ্ট দেখা যায়। প্রিন্ট কিন্তু 100% কালি দিয়ে প্রিন্ট করা হবে। এটা হলো আমাদের মাস্টার পেজের হেডার। আমরা যদি ফুটারে কাজ করি তাহলে ফুটার লিখলাম, এখানে লিখলাম আমরা প্রথম শ্রেণী। এটিকে আমরা মিডলে দিয়ে দিলাম, হোমে গিয়ে মিডল ক্লিক করলাম, ফরম্যাট ডিজাইনে গিয়ে ক্লোজ হেডার ফুটার ক্লিক করতে পারি, অথবা খালি জায়গার মধ্যে ডাবল ক্লিক করলেও আমার মাস্টার পেজ থেকে স্বাভাবিক পেজের মধ্যে চলে আসে। এখন দেখেন
আমি যে মাস্টার পেজের মধ্যে মাত্র একটা পেজ আছে আমার, একটা পেজের মধ্যে আমি লিখে কন্ট্রোল ইন্টার বাটন যদি আমরা ধরে রাখি তাহলে কিন্তু আমাদের অটোমেটিক পেজ বেড়ে যাচ্ছে, পেজ বেড়ে যাবে। দেখেন প্রত্যেকটা নতুন পেজের মধ্যে অটোমেটিক ভাবেই আমার মাস্টার পেজের লেখাগুলো চলে আসছে। জি জি। পেজে কিন্তু আমাকে লেখা লাগে না। কারণ আমি মাস্টার পেজের মধ্যে যেভাবে সাজাবো, যে ডিজাইন দিয়ে ছাপাবো সাজাবো, এবং যেখানে যে লেখাটাই আমরা দিব, ঠিক প্রত্যেকটা পেজের মধ্যে ওইভাবেই বসে যাবে। এটাই হলো মাস্টার পেজের গুণ। আমি আবারও মাস্টার পেজে চলে গেলাম। দেন এখান থেকে যে শেপটা আপনি দেখতে পাচ্ছেন সেই শেপটা যদি চেঞ্জ করতে চান এটাও আপনি করতে পারেন, অথবা হেডার যদি আপনি চেঞ্জ করে দিতে চান, হেডারের ফরম্যাট বলেন যে আমি স্বাভাবিক দিব, স্বাভাবিক ক্লিক করুন, স্বাভাবিক অবস্থায় আপনি এটাকে সেট করতে পারবেন। পেজ নাম্বার দিয়ে যদি আপনি বসাতে চান পেজ নাম্বার, তাও আপনি বসাতে পারেন। প্লেন নাম্বার, নাম্বারে আবার কিছু ফরম্যাট আছে, এখানে যেমন ফরম্যাট আছে নাম্বারও ফরম্যাট, কোন নাম্বার কোন ফরম্যাটে বসাতে চান, যেমন নাম্বারে ক্লিক করলে এখন দেখেন প্রতিটা পেজের মধ্যে আমার এই সিস্টেমে নাম্বার বসে গেছে, 1 2 3 4। আবার মাস্টার পেজে ক্লিক করলাম। মাস্টার পেজ মানে হলো যে প্রথম পেজে যেটা দিব সেটা সব জায়গায় হবে এমন না, বরং যেই কোনো একটা পেজের মধ্যে যদি আমি কোনো শিরোনাম কোনো কিছু চেঞ্জ করি তাহলে সেটা আমার ওইভাবে হয়ে যাবে। আমি পেজ নাম্বার, টপ, বটম, পেজ মার্জিন, কারেকশন পজিশন, কারেন্ট পজিশন, এইভাবে আমরা পেজ নাম্বার গুলো দিতে পারি। টপ এন্ড বটম এই দুটোই আমাদের লাগে, মার্জিনের বাইরে কখনো কি হয় না পেজ নাম্বার বসানো। টপের মধ্যে বা উপরের মধ্যে বা নিচের মধ্যে আমি দিতে চাই, কোন ভাবে দিতে চাই, বামে দিতে চাই, মিডিলে দিতে চাই, ডানে দিতে চাই, কোন সাইডে আমরা দিতে চাই, যেভাবে আমরা দিব ঠিক সেভাবেই আমাদের সবকিছু হবে। আমি যেমন মিডলে ক্লিক করলাম, মিডল চলে আসলো। এখন পেজ নাম্বারের সাথে সাথে আমি আমার বইয়ের নামও দিতে পারি, যেমন আমার বাংলা প্রথম শ্রেণী। আমি চাই যে আমার এইভাবে আমার হেডারটা দিতে, এবং ইনসার্ট থেকে আমি শেপের মাধ্যমে একটা লাইন টেনে নিতে চাচ্ছি। স্ট্যান্ডার্ড যেসব কাজগুলো হয় আমি চাচ্ছি যে ওইভাবে একটা কাজ করি। এখন দেখেন আমার বাংলা প্রথম শ্রেণী 2 নাম্বার পেজ, তার মানে প্রথম একটা পেজ আছে, এবং নিচে যে হেডারটা আছে সেটা আমি কেটে দিলাম। এখন কোনো পেজের কিন্তু ফুটার নেই, প্রত্যেকটা পেজের হেডার আছে, ফুটার নেই। ফুটার না থাকার কারণ হলো আমি ফুটারটা কেটে দিয়েছি। প্রত্যেকটা পেজের শুরুতে লেখাটা আছে। ডাবল ক্লিক করলাম, এখন দেখেন প্রত্যেকটা পেজের শুরু। তো এইভাবে আমরা হেডলাইন কিংবা ফুটলাইন আমরা বসাতে পারি, পেজের উপরে অথবা পেজের নিচে অথবা নাম্বার। যে কোনো একটা কমান্ডে যখন আমরা ক্লিক করব সেই কমান্ডের ফরম্যাটটি চালু হবে, চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবো। আমি যেখান থেকে ডাবল ক্লিক করলাম এটা বসানোর পরে গিয়ে আমি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবো। যদি এখানে ডেট বসাতে চাই ডেট বসাতে পারবো। সাধারণত মাস্টার পেজে ডেট বসানো হয় না। কুইক পার্টস, কুইক পার্টস এর মধ্যে কিছু অটোমেটিক টেক্সট থাকে, এগুলো বসাতে চাইলে সেটাও বসাতে পারবো, এটাও আমার দরকার নেই। আমি যদি এখানে কোনো ধরনের পিকচার বের করতে বসাতে চাই সেটাও বের করতে পারবো। আমার হেডলাইন গুলোতে কখনো এই ধরনের কোনো পিকচার বসানো হয় না, তবুও যদি আমার দরকার হয় সেটাও আমি এখান থেকে বসাতে পারবো। কোনো ধরনের সিম্বল যদি আমি বসাতে চাই তাহলে আমাকে ইনসার্ট থেকে চলে যেতে হবে, সিম্বল সেটাও আমি বসাতে পারবো। এইভাবে ডিজাইনের মধ্য থেকে আমি আমার এই ইয়েগুলো অর্থাৎ বিভিন্ন ধরনের পিকচার অথবা ক্লিপ আর্ট ওগুলো চাইলে বসাইতে পারবো। এটা কেন আসছে এগুলো? এগুলো এর জন্য আসছে যেহেতু অনেক সময় দেখবেন যে এখানে কিছু ডিজাইন বসানো হয়, ওই ডিজাইন গুলো গ্রাফিক্স থেকে করে তারপর পিকচারের মাধ্যমে এটি এখানে বসানো হয়। আপনারা বিভিন্ন ধরনের গাইড বইগুলোতে দেখতে পারবেন, বিভিন্ন যে পরীক্ষার গাইড বইগুলো আছে সেই গাইড বইগুলোর উপরে একটা ডিজাইন বসানো থাকে।
আপনিও যদি চান সেভাবে একটা ডিজাইন এখানে বসাতে পারবেন, তবে সেই ডিজাইনটা আপনাকে গ্রাফিক্স থেকে করে নিতে হবে সুন্দরভাবে সাজিয়ে। কোথায় নাম্বার বসবে, কোথায় নামটা বসবে, ওইভাবে ডিজাইনটা ওখান থেকে করে জাস্ট এখানে হেডারের মধ্যে সেট করে। এটার মধ্যে আরো কিছু অপশন আছে, সেটার মধ্যে থেকে দেখতে পাচ্ছেন ডিফারেন্ট ফার্স্ট পেজ, ডিফারেন্ট ওড অ্যান্ড ইভেন্ট পেজ এবং শো ডকুমেন্ট টেক্সট দেখাচ্ছে, যেটা আমার বর্তমানে চলমান। ডিফারেন্ট ওড ফার্স্ট পেজ মানে হলো, যেমন আমরা এখানে 45টা পেজের একটি শিট দেখতে পাচ্ছি, যেটা প্রথম পেজে ধরেন আমাদের কভার পেজ হতে পারে। তো সাধারণত আমরা কভার পেজের মধ্যে নাম্বার বসাই না। এটা যদি অটোমেটিক ভাবে আমার এই নাম্বারের অপশনটা হাইড করে দিতে চাই, দেন সেকেন্ড পেজ থেকে আমি দেখাইতে চাই নাম্বারে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে ক্লিক করতে হবে ডিফারেন্ট ফার্স্ট পেজ। আমি যদি ডিফারেন্ট ফার্স্ট পেজে ক্লিক করি, তখন প্রথম পেজের কোনো শিরোনাম শো করছে না। সেকেন্ড পেজ থেকে শিরোনামগুলো দেখতে পারবেন। তবে প্রথম পেজ শো করছে না বলে যে সেকেন্ড পেজ থেকে 1 নাম্বার পেজ শুরু হবে এমনটা কিন্তু নয়, কেননা প্রথম পেজটাও আপনাকে কাউন্ট করবে। হ্যাঁ, যদি আপনি চান আপনার এই পেজ নাম্বার চেঞ্জ করতে, যদি আপনি বলেন যে না আমার দ্বিতীয় নাম্বার থেকে 1 নাম্বার পেজ হিসেবে শো করবে, তখন আপনাকে চেঞ্জ অপশন দিতে হবে পেজ নাম্বার। আপনি পেজ নাম্বারে গিয়ে সেখানে গিয়ে দেখতে পারবেন যে ফরম্যাট পেজ নাম্বার। এই ফরম্যাট পেজ নাম্বার ক্লিক করলে তখন একটি টপ আপ বক্স আসবে, এখানের মধ্যে স্টার্ট এর মধ্যে দিয়ে দিবেন আপনি 1। ওকে বাটন প্রেস। এখন দেখেন, সরি, এইখানে যদি আপনি 1 ব্যবহার করেন তাহলে ফাইলের প্রথম অংশ থেকেই 1 হিসেবে শুরু করুন। যদি আমরা এখানে সেকেন্ড পেজ হিসেবে দেখাতে চাই, অর্থাৎ প্রথম পেজটাকে রেখে দ্বিতীয় পেজ থেকে 1 হিসেবে দেখাতে চাই, তখন আমাদেরকে এটা ডিভাইডেড করতে হবে, অথবা নতুন আরেকটা ফাইলের মধ্যে আমাদের এই এই প্রথম পৃষ্ঠাটা, প্রথম পৃষ্ঠাটাকে আমরা স্বতন্ত্র ফাইল 1 রাখলাম এবং সেকেন্ড পেজ থেকে ফাইল 2 তে রাখলাম। ফাইল 2 তে আমরা যখন যাব, তখন তো আমাদের পেজ নাম্বার 2 হবে না, তখন আবার আমাদের 1 হয়ে যাবে। যেমন আমি এখানে সেকেন্ড উদাহরণস্বরূপ আমার এই ফাইলটা এখন ফাইল 2। ফাইল 1 এর মধ্যে আমরা শুধুমাত্র এখানে অনেক সময় দেখতে পারবেন যে আপনার পেজে, আপনার এই বইয়ের মধ্যে দেখবেন যে ফার্স্টে অনেকগুলো পেজ থাকে, ওগুলোতে পেজ নাম্বার থাকে না। যেমন আপনার ফ্লাই, ফ্লাই ব্যাক, তারপর থাকবে হলো আপনার এই কি বলে এটাকে আপনার সূচি, তারপরে ভূমিকা, এরকম কিছু লেখা থাকে যেগুলোর মধ্যে নাম্বার থাকে না। ওই ধরনের ওগুলো দিয়ে আপনি একটা ফাইল তৈরি করলেন স্বতন্ত্র। সেকেন্ড ফাইলের মধ্যে এসে যখন আপনি পেজ নাম্বার দিবেন তখন কিন্তু 1 থেকে শুরু করুন, তখন কিন্তু 1 থেকে হচ্ছে না। হ্যাঁ, যদি বলেন যে আপনি এখন বলেন যে না ওগুলো আমার স্বতন্ত্র ভাবে থাকবে, পরবর্তী থেকে আমার 1 থেকে শুরু হবে, তখন তো কোনো সমস্যা নেই, সেকেন্ড ফাইল থেকে রানিং পেজ দিলেন। যদি বলেন যে না আমার স্বতন্ত্র ভাবে ওই ফাইলগুলো থাকবে এবং এখান থেকে আমার পেজ নাম্বার রানিং হবে, মানে ওখানে যেমন 8 পৃষ্ঠা যদি ওখানে থাকে, তো 9 নাম্বার পেজ থেকে আমার এখানে হবে, তখন আমি কি করবো, এখানে 9 দিয়ে দিই। এখানে 9 দিয়ে দিলাম, দেখবেন 9 নাম্বার পেজ এটা, 10 নাম্বার পেজ থেকে এটা ফাইল পেজ নাম্বার যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এইভাবে। এরপর আসলে ডিফারেন্ট ফার্স্ট পেজ আমরা বুঝতে পারলাম যে প্রথম পেজ কাউন্ট শো করবে না, টিক মার্ক যদি উঠিয়ে দেন তাহলে প্রথম থেকে শুরু হবে, দেখেন 9 নাম্বার থেকে শুরু হয়। ডিফারেন্ট ওড অ্যান্ড ইভেন্ট পেজ, এটাই হলো আপনার বোঝার বিষয়। সাধারণত প্রথম পৃষ্ঠা পাওয়া যাচ্ছে এরকম কাজ খুব কমই হবে, তবে ডিফারেন্ট ওড অ্যান্ড ইভেন্ট পেজ যেটি আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এটি হলো জোড় সংখ্যায় এক ধরনের শিরোনাম, বেজোড় সংখ্যায় আরেক ধরনের শিরোনাম ব্যবহার করার জন্য। আপনাদের বা আশপাশে যদি বই থাকে দেখেন, একটা বই খুলে দেখেন, দেখবেন যে জোড় সংখ্যায় এক ধরনের শিরোনাম গুলো ব্যবহার করা হয়েছে, বেজোড় সংখ্যায় আরেক ধরনের শিরোনাম ব্যবহার করা হয়েছে। একই ফাইলের মধ্যে দুটি হেডলাইন কখনো ব্যবহার হবে না।
যে কোনো একটা পেজের মধ্যে যদি আপনি কোনো কিছু চেঞ্জ করেন, তখন সবগুলো পেজের মধ্যে এটি চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি এই পেজের মধ্যে সেখানে হ্যাশের জায়গায় আমি স্টার দিলাম, এখন দেখেন প্রত্যেকটা পেজের মধ্যে কিন্তু স্টার হয়ে গেছে, প্রত্যেকটা পেজের মধ্যে স্টার হয়ে গেছে। তা আমি কোনো একটা পেজ থেকে যদি চেঞ্জ করি, তাহলে সেটি প্রত্যেকটা পেজের মধ্যেই চেঞ্জ হয়ে যাবে। প্রত্যেকটা পেজের মধ্যে যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আমি কাজ করবো কি? আমার তো বলা হয়েছে, ক্লায়েন্ট আমাকে বলেছে যে জোড় সংখ্যায় এক ধরনের শিরোনাম দাও, বেজোড় সংখ্যায় আরেক ধরনের শিরোনাম। এটা তো বলে দেওয়া হবে। তাহলে কেন আমি এইভাবে করব? আমাকে তো সেভাবেই করতে হবে। আর সেভাবে করতে হলে তো অবশ্যই সেভাবে করে কিভাবে সেটা তো আমাকে জানতে হবে, না তো আমার জন্য মাথায় ব্যথা। আর খুব সহজ এটা। ডিফারেন্ট ওড অ্যান্ড ইভেন্ট পেজে যদি আপনি ক্লিক করেন, আমি লেখাটাকে কপি করে নিলাম, যেটা ফরম্যাট চেঞ্জ হলে এটি নতুন করে আবার লিখতে হয়। ডিফারেন্ট ওড অ্যান্ড ইভেন্ট পেজে ক্লিক করলাম। দেখেন, ডিফারেন্ট ওড অ্যান্ড ইভেন্ট পেজে যখন ক্লিক করলাম, আমার জোড় সংখ্যা বেজোড় সংখ্যা কিন্তু একটা শিরোনাম আছে, আছে না? আছে কিনা? জি স্যার, আছে। বুঝতে পারছেন? এই যে আমার বেজোড় সংখ্যার মধ্যে আমার যে নাম্বারটি দেখা যাচ্ছে, আমার বাংলা প্রথম শ্রেণী, আমি সেকেন্ড পেজের মধ্যে যদি আমি আরেকটা শিরোনাম বসাই, যেমন আমি পেস্ট করলাম, এটি সেন্টারে ক্লিক করলাম, এখানের মধ্যে আমি দিলাম প্রথম পার্ট, প্রথম পার্ট দিলাম। এখন দেখেন আমার জোড় সংখ্যায় একটা শিরোনাম দেখতে পাচ্ছেন আপনারা, বেজোড় সংখ্যায় 9 নাম্বার পেজে। এরপর 10 নাম্বার পেজের মধ্যে দেখেন আরেক ধরনের শিরোনাম। আবার 11তম পেজের মধ্যে ওই যে প্রথম পৃষ্ঠার মধ্যে যে শিরোনাম দিয়েছিলাম সেটা পাবেন, এবং 12তম পেজের মধ্যে যে আমার প্রথম পাঠটা পাবেন। এটা প্রথম শ্রেণী বা আপনার জোড় সংখ্যায় এক ধরনের শিরোনাম, বেজোড় সংখ্যায় আরেক ধরনের শিরোনাম হিসাবে এটি ব্যবহার করা হয়। এটি ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই ডিফারেন্ট ওড এন্ড ইভেন্ট পেজের মধ্যে অবশ্যই টিক মার্ক দিতে হবে, তবেই এই ফরম্যাটটি ওপেন হবে। মানে জোড় সংখ্যা এক ধরনের শিরোনাম, বেজোড় সংখ্যা এক ধরনের শিরোনামের জন্য এটি প্রযোজ্য। এরপর দেখতে পাচ্ছেন পজিশন। এই পজিশনের মধ্যে পজিশন ফ্রম টপ,
ফুটার ফ্রম বটম, অর্থাৎ হেডলাইন উপরের অংশে, হেডলাইন নিচের অংশে আমার যে গ্যাপটা আছে, সেই গ্যাপটা কতটুকু দূরত্বের পর থেকে আমার শিরোনামটা হবে সেটা সেটিং করা। যেমন আপনি দেখতে পাচ্ছেন আমার এই পেজের মার্জিনটা এখান থেকে শুরু, টেক্সটটা, তাই না? কি বলেন, এই জায়গা থেকে শুরু কিনা? জি জি। ডাবল আইডি কার? একটা আইডি বন্ধ করে। এই জায়গা থেকে শুরু যদি হয় আমার পেজ, আপনার বইয়ের নাম যদি 1 মাইল দূরের থেকে শুরু হয়, এটা কি সুন্দর হয়? সুন্দর দেখা যায়? বলেন তো। যেমন আমি আপনাদেরকে প্রিভিউতে দেখাই, এটা কি সুন্দর দেখা যায় নাকি এটা আরো নিচ থেকে শুরু হওয়ার কথা? বলেন। আমার এই যে শিরোনামটা আছে, শিরোনামের নিচে লেখা থেকে অনেকটা গ্যাপ, জি এই 1.25 ইঞ্চির কাছাকাছি বা 1.25 ইঞ্চির থেকেও বেশি, এই পরিমাণ গ্যাপ এখানে আছে। এই গ্যাপটাকে তো মাইনাস করতে হবে না? জি মাইনাস করা যদি আপনি না জানেন তাহলে কিভাবে করবেন? এই মাইনাসটাই হলো আমার হেডার ফ্রম টপ। এখানে নর্মালি দেওয়া আছে কত? হাফ ইঞ্চি। হাফ ইঞ্চি। আপনি এখান থেকে 0.75 দিয়ে দেখেন দেখি কেমন দেখা যায়, কাছাকাছি মিললো কিনা, উপর থেকে নিচের দিকে নামলো কিনা। জি। আপনি যদি এখান থেকে 0.80 দেন তখন দেখেন কেমন দেখায়, একটু নামলো, তাই না? যদি আপনি এখান থেকে 1 দেন, নিচের দিকে নামতেছে না? নামে? তো আপনি এখান থেকে 0.75 দিয়ে দিবেন। কত দিবেন? 75। 0.75। আপনি 0.75 দিবেন, তখন দেখবেন যে এটা পারফেক্ট একটা জায়গার মধ্যে সেটিং হবে। যদি বলেন নিচের দিকেও আপনি কমাবেন, নিচের দিকে ইয়েটা অনেক দূরে আছে, আচ্ছা না, আপনি চাচ্ছেন এটা কাছাকাছি দিতে, তাহলে এখান থেকে 0.75 দেন। তবে এটা একটা হিসাব আছে, এটা একটা কি আছে? হিসাব। হিসাব। সেই হিসাবটা কি? যখন আপনারা পেজ লেআউট শিখতে যাবেন, মার্জিন শিখবেন, তখনই এই হিসাবটা আপনারা বুঝতে পারবেন। তবে এটি যে কোন জায়গা থেকে কমানো হয় বাড়ানো হয় এটা আপনার জেহানে রাখতে হবে। ওকে? হেডার জি আর ফুটারের টপ এবং বটমের যে দূরত্বটা, গ্যাপটা আছে, সেই গ্যাপটা কমানোর অপশনটা হলো আমার পজিশন। ক্লিয়ার? জি। সবাই বুঝতে পেরেছেন? এবার আসেন ক্লোজ এন্ড হেডার ক্লিক করলে আমার স্বাভাবিক অবস্থা আমি ফিরে আসতে পারি। এখানে একটা কমান্ড দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হেডার এন্ড ফুটারটা কি সেটিংস এর জন্য। সেটিং, যারা বই মেকআপ দেবে, মেকআপের কাজ করবেন, যারা বই পুস্তকের উপর কাজ করবেন, যারা এভাবে পেজ কি পেজের উপর কাজ করবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা একটা মাস্টার একটা আপনার টেকনিক, এটা অবশ্যই আপনার জেনে রাখতে হবে। অন্যথায় আপনি সঠিক সাইজ বা সঠিক মাপে আপনি কাজ করতে পারবেন না, বরং আপনার কাজের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ক্লায়েন্ট আপনাকে বললো যে আমাকে 8 অথবা 8.25 এর মধ্যে আমার কাজটা করে দিতে হবে। এখন ক্লায়েন্টের ওই অনুযায়ী কাগজ কিনলো, আপনি দিয়ে দিলেন 8.5, 8.5। ছাপাতে গিয়ে দেখুন যে এটা কি হলো, মাইর খেল। যখন ছাপা উঠবে তখন দেখলো যে এটা সাইজে বড়। তো এই সাইজে বড় হওয়ার কারণ আপনি দায়ী। আর আপনাকে তো ক্লায়েন্ট বলে দিয়েছে শো আউট করবেন, আপনি এখানে সাইজ পারেন না, ক্লায়েন্টকে আপনি বলতে পারতেন যে আসলে ভাই সাইজটা কিভাবে করে সেটা আমি জানি না। জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। নেক্সট আসেন টেক্সট। টেক্সট সংক্রান্ত কিছু কাজ। টেক্সট মানে হলো টেক্সট বক্স, টেক্সট মানে হলো টেক্সটকে সাজানো, টেক্সট মানে হলো ড্রপ কেপ করা, টেক্সট মানে হলো অন্য ফাইলে লেখাগুলোকে আনা।
টেক্সট মানে হলো আমার ডেট এন্ড টাইম এখানে নিয়ে আসা। টেক্সট মানে হলো বিভিন্ন ধরনের টেক্সটের ভিতরে সিম্বল বসানো। টেক্সট মানে হলো আমার আহ বিভিন্ন ধরনের প্রতীকগুলো বসানো। এগুলো সব আমার টেক্সট রিলেটেড। প্রথমে যেটি দেখতে পাচ্ছি সেটির নাম হলো টেক্সট বক্স। এই টেক্সট বক্সের কাজ হলো আমাদের যেমন পরীক্ষার মধ্যে যে সিট নাম্বার গুলো আছে, আছে না পরীক্ষার সিট নাম্বার, সিট ওয়ান, জি টু, সিট থ্রি, আমাদের টেবিল গুলোতে বসানো হয়। এরকম একটা বক্স করে তৈরি করা হয়, তাই না? জি করে তৈরি করা হয় না? হেডার এন্ড ফুটার কেটে দিলাম, ওকে। এখন দেখেন এই যে বক্স গুলো তৈরি করা হয়, সেই বক্স গুলো মূলত টেক্সট বক্সের মাধ্যমে করা হয়। আমি টেক্সট বক্সে ক্লিক করলাম, এখানে কিছু টেক্সট বক্সের ফরম্যাট দেখতে পাচ্ছি। যেহেতু প্রায় কাজ মাইক্রোসফট ওয়ার্ডের অটোমেটিক ভাবেই করা হয়, অটো ফরম্যাট কিছু রয়ে গেছে। এই অটো ফরম্যাটের মাধ্যমে আমরা কাজগুলো করতে পারি। আবার চাইলে ম্যানুয়াল ভাবেও করতে পারি, যেমন ডট টেক্সট বক্স দিয়ে আমরা এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করব। যখন আমরা মাউস দিয়ে ড্র্যাগ করব তখন একটি বক্স তৈরি হয়ে যাবে যতটুকু পরিমাণ ড্র্যাগ করব, ওকে। এখন জি দেখ, এই বক্সের চতুর্পাশে কিন্তু গোল গোল বৃত্ত আছে, চার জি কোণে। জি কয় কোণে কয়টা? 6টা অ্যাঙ্কার। চার গোল বৃত্ত আছে, এবং চার মিডলে চারটা স্কোয়ার আপনার ইয়ে আছে, অ্যাঙ্কর পয়েন্ট আছে। এই চার কোণায় এইগুলো কিন্তু গোল, তাই না? জি আর এগুলো এই যে মিডল পর্যায়ে যেগুলো আছে এগুলো কিন্তু গোল না। আপনার চোখে গোল মনে হলো, আমার কাছে মনে হয় না গোল। ফুল তো মনে হচ্ছে। বলেন, এগুলো কি গোল মিডল পর্যায়ে যেগুলো, নাকি এগুলো স্কোয়ার মনে হচ্ছে? দেখেন দেখি, মোবাইল এটা গোল দেখা যাচ্ছে, এটা কি গোল দেখা যাচ্ছে এই যে ভিতরে যেটা মিডল আছে, নাকি চার কোণা মনে হচ্ছে? সবার কি চশমা সমস্যা, চোখ ঘুমান? একদম মোবাইলে দেখতেছি তো দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। গোল বোঝা যায়। এখন দেখেন, গোল চার কোণারটা, গোল কি চার কোণারটা, 4 কোণা। এই চার কোণাগুলো এক ধরনের কাজ, আর চার মিডলের আরেক ধরনের কাজ, এবং এই যে মিস্টার সবুজ মিয়া, এই মিস্টার হুম। সবুজ মিয়ার আরেক ধরনের কাজ। তাহলে একটা বক্সের অ্যাঙ্কর পয়েন্টের তিনটা স্টেপের কাজ। নাম্বার ওয়ান, চতুর্কোণায় যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে এগুলোকে যদি আপনি এভাবে মাউস দিয়ে ধরেন, তো এগুলো এট আ টাইমে দুই সাইড থেকে ছোট বড় হবে। কয় সাইড থেকে? 2 সাইড থেকে ছোট বড়। দেখেন আমার ডান দিকের কিন্তু বড় ছোট শো করতেছে না, কিন্তু বাম পাশে উপরে, বাম সাইড এবং উপরে দেখতে পাচ্ছেন যে একটা বড় একটা জায়গা দেখাচ্ছে যে নিয়ে কি নিচ্ছে। পরিমাণ বড় হবে। এটা বাম দিকে এবং উপরে, কেননা আমি বাম পাশে কোণাটা ধরেছিলাম। ডান পাশে কোণা যদি ধরি তাহলে দেখবেন যে ডান দিকে উপরে দেখাবে, ডান দিকে উপরে। উপরে। আবার যদি আমি নিচেরটা ধরি তাহলে নিচ এবং ডান, এবং হুম। নিচের বাম পাশেটা যদি ধরি তাহলে নিচ এবং বাম। এই চার কোণার দ্বারা আমরা বড় করতে পারবো পেজটাকে, আমাদের টেক্সট বক্সটাকে। তবে সেটা বড় হবে হলো আমার রাইট সাইড দেন টপ, অথবা লেফট সাইড দেন বাট আপনার বটম। হয়তো বাম পাশে নিচে হবে, না হলে ডান পাশে উপরে হবে। এই জায়গায় যদি ধরি ডান উপরে, নিচেও যদি ধরি ডান নিচে, বামে যদি ধরি বাম নিচে, নিচে। এবং উপরে যদি ধরি বাম উপরে। বুঝতে পেরেছেন? জি। আর মিডলের যে পয়েন্ট গুলো আছে অ্যাঙ্কর পয়েন্ট, এই মিডলের পয়েন্ট গুলো এক সাইড থেকে হবে। কয় সাইড থেকে? এক সাইড বড় হবে, ছোট হবে। ডান বাম বড় করা, বড় ছোট করা যাবে। বামটা বাম বাম ডান বড় ছোট করা যাবে। উপরটা উপর নিচ ছোট বড় করা যাবে। নিচেরটা নিচের দিকে ছোট বড় করা যাবে, ওকে। জি তাহলে আমি অ্যাঙ্কর পয়েন্ট এখানে রয়েছে 8টা,
তার মধ্যে থেকে চারটা এক ধরনের কাজ করে আর চারটা আরেক ধরনের কাজ করে, তাই না? কিন্তু জি সব মিলে এটিকে বড় ছোট করে, সবগুলো মিলে এই টেক্সট বক্স থেকে কি করে, বড় ছোট করে। এবার আসেন সবুজ মিয়া। এই সবুজ মিয়ার কাজ হলো রোটেট করা, ঘোরানো, বাঁকা করা। যেমন সবুজ মিয়াকে ধরে যদি আপনি একটু ডান দিকে বাম দিকে একটু স্ক্রল করেন, তখন দেখবেন যে ঠিক কোনাকুনি ভাবে করে ফেলেছে। সবুজ মিয়া মানে হলো এই বক্সটির কান। সবুজ মিয়া মানে কি, বক্সের কান। এই বক্সের বক্সটির কান ধরে যদি বাম দিকে টান দেন, মাথা কিন্তু অটোমেটিক বাম দিকে ঝুঁকে যাবে। ঝুঁকবে। জি কান ঝুঁকবে। ধরে যদি আপনি ডান দিকে টান দেন, মাথা কিন্তু অটোমেটিক ডান দিকে ঝুঁকে যাবে। তো এই রুটেট কেন করা হয়? অনেক সময় দেখা গেছে শেপ আঁকা বাঁকা দেওয়ার প্রয়োজন হয়, তখন আপনি এইভাবে ম্যানুয়াল কি করতে পারবেন, এটাকে ঘোরাই দিতে পারবেন। ঘুরাইতে পারবে। ওকে। এখন দেখেন এটির ভিতরে যদি আপনি কিছু লিখেন, যেমন এখানে লিখলাম আমরা সিট নাম্বার, এবং এটিকে আমরা বড় করে নিলাম, আমাদের বড় সাইজ করে আমরা এটিকে বড় করি। কিবোর্ড থেকে আমরা বড় করতে পারি, কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট ক্লোজ দিলে এটি বড় হবে। ব্যাস, আমরা এটাকে একটা ছোট করে দিলাম। এবার আমরা এই জায়গার মধ্যে এটা বসাইলাম, তাহলে আমার একটা কি হয়ে গেল, সিট নাম্বার হয়ে গেল, তাই না? কি বলেন? একটা জি সিট নাম্বার হয়ে গেল। এখন দেখেন এই সিট নাম্বার তো আমার কিছু ডিজাইন করার দরকার হতে পারে, এই জন্য আমাকে ফরম্যাটে চলে যাব। ফরম্যাটে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন কিছু ডিজাইন দেখা যাচ্ছে, আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো শেপ স্টাইল। এটা চতুর্ভুজ আছে, আপনি গোল বৃত্ত করবেন, চতুর্কোণ করবেন, সেটা আপনি এখান থেকে করতে পারবেন, অর্থাৎ নতুন করে আরেকটা তৈরি করার জন্য। যদি চেঞ্জ করতে চান, আমার এটা এই বক্সটা কিন্তু চতুর্কোণ আছে না, চার কোণ আছে না, জি আপনি যদি এটাকে রাউন্ড করতে চান তাহলে আপনাকে এডিট শেপে গিয়ে চেঞ্জ শেপ গিয়ে এরপরে আপনাকে রাউন্ডটা দিতে হবে। এখন দেখেন এটা রাউন্ড। আপনি আচ্ছা। যদি পরিবর্তন করতে চান, আপনি যদি এটাকে কি করতে চান, পরিবর্তন পরিবর্তন। করতে চান, সেই পরিবর্তনটা এডিট শেপ থেকে করতে হবে। আর যদি বলেন যে আপনি এখানে আরেকটা শেপ নিবেন, সেক্ষেত্রে আপনাকে নিউ শেপে যেতে হবে। কোন শেপ স্টাইল নিতে, অনেক ধরনের শেপ দিতে পারছে। এটা আরেক ধরনের স্টাইল, যেটা হাত দিয়ে তৈরি করা হয়। দেখেন আমি হাত দিয়ে একটা শেপ তৈরি করলাম। তারপর আসেন হলো এখানের মধ্যে আর অনেক ধরনের শেপ, নিচের দিকে তীর অপশন আছে দেখেন। এগুলো আমাদের কাজের মধ্যে লাগে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আমাদের এই শেপ গুলো লাগবে। কোন জায়গার মধ্যে কোন শেপ বসাইতে হবে এটা আপনি এখান থেকে খুঁজে ওখানে বসিয়ে দিবেন। এখন টেক্সট বক্সটা সরালেন কিভাবে স্যার? বুঝে নেন, মানে টেক্সট বক্সটা মাঝখান থেকে সাইডে নিয়ে গেলেন কিভাবে? এই যে কানটা হুম। ধরে, এই যে উপরে যে ইয়েটা আছে, মাথাটা আছে, মাথাটাকে ধরে ডান দিকে বাম দিকে মুভ করা আচ্ছা। যাবে। এই যে বর্ডারটাকে যে কোনো একটা বর্ডার ধরে আপনি এই জায়গায় ইয়ে করুন। অ্যাঙ্কর পয়েন্ট না, অ্যাঙ্কর পয়েন্ট ধরলে কিন্তু আবার ছোট বর্ডার, এই যে সাইড বর্ডার ধরে। আচ্ছা। বর্ডার ধরে নিয়ে যেতে হবে। এখান থেকে দেখবেন যে আপনারা অনেক ধরনের স্টাইল গুলো চেঞ্জ করতে পারবেন। আবার সেখানে ভিতরে ফিল কালার যদি চেঞ্জ করতে চান, ফিল কালার চেঞ্জ, শেপ কালার যদি চেঞ্জ করতে চান, শেপ কালার চেঞ্জ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে চিকন মোটা করার কিছু অপশন দেখা যাচ্ছে, এবং এটিকে যদি আপনি কালার করতে চান, কালার দিতে পারবেন। কোন কালারটা আপনার ভালো লাগে, যে কালারটা ভালো লাগে দেন সেই কালারটা এখানে বসিয়ে। ইফেক্ট চেঞ্জ করতে যদি ইফেক্ট চেঞ্জ করতে পারবেন। এরপরে ভিতরে লেখার স্টাইল চেঞ্জ করতে চাইলে সেটাও চেঞ্জ করতে পারবেন। তারপরে পজিশন, ড্রাফট টেক্সট, এগুলো সব আমরা পূর্বের ক্লাসগুলোতে আলোচনা করেছি। সেম টু সেম ওইটার মতোই আমরা বাকি কাজগুলো করতে পারবো। এখন দেখেন একটা শেপ তৈরি করলাম, এটা আমি বিভিন্ন টেবিলের মধ্যে বসাবো, কিন্তু আমার এটার একাধিক দরকার হবে, তাই না? এর জন্য আমি এখানে জি করলাম জায়গা মতো। প্রথমে আমি একটা তৈরি করব সাইজ মতো। আমার এটা সাইজ কত হবে সেটা আমি এখান থেকে সাইজ দিয়ে দিলাম। এটা বর্তমানে সাইজ আছে হলো, হাই আছে কত, 1 ইঞ্চি, পাশাপাশি আছে 3 ইঞ্চি। তাহলে এখন চিন্তা করবেন যে আমার 3 ইঞ্চি ঠিক আছে কিনা, আমার 3 ইঞ্চি ঠিক আছে কিনা। একটা হলো পূর্বে যদি কোনো একটা করা থাকে তাহলে তো আপনার সাইজ পেয়ে যাবেন, তাই না? জি আর যদি পূর্বে করা না থাকে তাহলে আপনাকে একটা প্রিন্ট আউট করে দেখতে হবে, সম্ভাব্য একটা সম্ভাব্য একটা সাইজ দিয়ে আপনাকে তৈরি করতে হবে। দেন প্রিন্ট করাবো, দেখবেন যে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে বাকিগুলো ওইভাবে করবেন।
উদাহরণস্বরূপ আমাদের এটা ঠিক আছে, উদাহরণস্বরূপ কি আমাদের এটা ঠিক আছে। ঠিক আছে। এখানে হাই দিলাম 1 এবং পাশাপাশি দিলাম আমরা 3.1, একটা সাইজ মতো আমরা তৈরি করলাম। এবার আমরা এটাকে একাধিক কপি করতে চাই। কি করতে চাই? একাধিক। একাধিক। কন্ট্রোল ধরে যদি কোনো শেপ টান দেওয়া হয়, সেই শেপটা অটোমেটিক কপি পেস্ট হয়ে যায়। আবার বলি, কন্ট্রোল ধরে যদি কোনো শেপকে টান দেওয়া হয়, ড্র্যাগ করা হয় এবং ধরে, অটোমেটিক ভাবে কপি পেস্ট হয়ে যাবে। অটোমেটিক ভাবে কি হয়ে যাবে? কপি পেস্ট হবে। কপি পেস্ট হয়ে যাবে। আমি এটাকে ডিলিট করলাম, দেন আমি একদম সমান সমান এটাকে ডান দিকে আমি কি করতে চাই? কপি করতে চাই। তখন আমি কন্ট্রোল ধরে টান দিব। হয়তো আমার এটা সমান সমান আছে বা নাই, কিন্তু আমি একদম ফিক্সড ভাবেই এটিকে আনতে চাই সমান সমান ডান দিকে, একদম পুরো তার বরাবর। তাহলে আমাকে কি করতে হবে? কন্ট্রোল ধরতে হবে, তার সাথে সাথে আমাকে শিফট বাটন ধরতে হবে। শিফট বাটন ধরলে এটা উপর নিয়ে যাবে না, একদম পুরো হুম। বরাবর আসবে। ওরাও কি একদম বরাবর হুম। আসবে। দেখেন এটি আমার বসে গেল, আমি বর্ডারের ভিতরে রাখলাম। এখন দেখেন আমার একটা মধ্যে ক্লিক করার পরে আমি শিফট বাটন ধরে আমি আরেকটাতে ক্লিক করব, তখন দুইটা কি হবে? দুইটা কপি পেস্ট হবে। হয়ে যাবে। কপি পেস্ট না, আমি একটাতে ক্লিক করাবো। যেমন আমি দুইটা শেপকে সিলেক্ট করতে চাইলে আমি কিন্তু সিলেক্ট করতে পারবো না, যেহেতু এটা শেপ। শেপ ক্লিক করার জন্য যে কোনো একটা ক্লিক করতে হবে, এরপর আরেকটা সিলেক্ট করার জন্য, দুইটাকে একসাথে সিলেক্ট করার জন্য শিফট বাটন ধরতে হবে। শিফট বাটন ধরলে তবেই এটি কি হবে? সিলেক্ট হবে। দুটি শেপ তখন কি হবে? সিলেক্ট। সিলেক্ট হবে। এবার যদি আপনি কন্ট্রোল ধরে, এবার যদি আপনি কন্ট্রোল ধরে নিচের দিকে টান দেন, প্লাস শিফট বাটন ধরেন, তাহলে বরাবর আসবে। দুইটা কপি করলাম, তিনটা কপি করলাম। কাটার জন্য কিন্তু জায়গা রাখতে হবে, ওইভাবে কিন্তু আপনি জায়গা করে নিয়েন। দেখ, তাহলে আমার একসাথে একটা পেজের মধ্যে আমি একটাই প্রথম তৈরি করব, বাকিগুলো কি করব? কপি পেস্ট দিয়ে যাব। জাস্ট এখানে আমি নাম্বারটা চেঞ্জ করে দিলাম। জাস্ট কি করলাম? নাম্বারটা চেঞ্জ করে দিলাম, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখন দেখেন আমি যখন 10 দিলাম তখন কিন্তু এগুলা কিন্তু কি হয়ে গেছে? নিচের দিকে চলে গেছে। কি জন্য? জায়গা না থাকার কারণে। সিলেক্ট করার পর আমি একটু ছোট করে দিলাম, তখন আমার চলে আসছে। বুঝে আসছে? জি। এগুলো কি নাম্বার গুলো অটো ভাবে দেওয়া যায় না স্যার? না, সবকিছু যদি অটো হয় তাহলে তার হইলেই, তখন হয়ে যাবে এটা। এইভাবে আমরা আমাদের সিট নাম্বার গুলো তৈরি করতে পারবো। এটা তো সিট নাম্বার বললাম, আসলে যে টেক্সট বক্স দিয়ে যে সিট নাম্বার তৈরি করে এমন কিন্তু না, বরং এই ক্যাটাগরির এই ক্যাটাগরি কাজগুলো আমাদের টেক্সট বক্স গুলো করে থাকে। এই ক্যাটাগরি বলতে, এই মধ্যে যদি আপনার গেট পাস দরকার হয়, কি দরকার হয়? গেট পাস। গেট পাস। অথবা মাদ্রাসার শিক্ষার্থীদের আইডি কার্ড করবেন, আপনি নিজে নিজে করবেন আইডি কার্ড। তাহলে আইডি কার্ডটা আপনি এভাবে বক্স তৈরি করবেন, পাশাপাশি কতটুকু কারাগারি কতটুকু, একটা বক্স তৈরি করে নেবেন আপনার সাইজ মতো। এরপরে না মাদ্রাসার নামটা বসিয়ে নেবেন, সুন্দর করে দেখে মাদ্রাসার নামটা বসিয়ে নেবেন। তারপরে ছাত্র, তারপরে আপনার এখানে ডিজাইন চেঞ্জ করে নেবেন। যেখানে যা যা করণীয় সবকিছু আপনি করে নিয়ে এরপর আপনি প্রিন্ট করবেন। আপনার একটা ফরম্যাট তৈরি হয়ে গেলে বাকিগুলো সব কপি পেস্ট করে আপনি জাস্ট নামগুলো এডিট করে দিলে হবে, তাই না? জি। এইভাবে যদি আপনি বলেন যে ভলান্টিয়ার কার্ড বানাবেন, সেটাও আপনি করতে পারেন। এক কথায় এই টেক্সট বক্সের মাধ্যমে আপনি সুন্দর সুন্দর এই ক্যাটাগরি কাজগুলো করতে পারবেন আপনার হাতের উপর। পেজে ডিজাইন করবেন করেন, আউটলাইন করবেন করেন, ভিতর লেখা সাজাবেন সাজান,
যেভাবে আপনার মন চায় অন্য একটা কার্ড এক দুই দিন একটা দুটো যখন দেখবেন আপনার আইডিয়া চলে আসবে, এরপর থেকে আপনি কাজগুলো করতে হবে। শুধুমাত্র বুঝতে হবে এটা আমার টেক্সট বক্সের ভিতরে করতে হবে। আমি যদি নর্মালি পেজের ভিতরে করি তখন সাজাইতে যেমন আমার জন্য একটা ইয়ে হবে, এটা কপি পেস্টের ক্ষেত্রে আমার ঝামেলা হবে। এর জন্য এই কাজগুলো আমাকে টেক্সট বক্সের মাধ্যমে করতে হবে। নেক্সট আসুন কুইক পার্টস। কুইক পার্টস এর মধ্যে দেখতে পাচ্ছেন অটো টেক্সট এর মধ্যে কিছু ফরম্যাট কপি করা। আমরা যখন আমাদের কিছু কাজ করি আমরা যখন আমাদের কিছু কাজ করি সেই কাজের মধ্যে আহ এমন কিছু শব্দ আসে বা এমন কিছু প্যারা আছে যেগুলো বারবারই আসে। তো এই বারবার আসা কপি পেস্ট করা এটা একটা বড় একটা ঝামেলাকর। তো আপনি যদি চান ওই ক্যাটাগরি কিছু কাজ সেভ করে রাখতে জাস্ট ক্লিক করে আপনি নিয়ে আসবেন, তাহলে আপনাকে চলে যেতে হবে হলো অটো টেক্সটের মধ্যে। আপনি এখানে কিছু লিখলেন, যেমন লিখলেন আমার নাম, এই শব্দটা। তো এই শব্দটা আপনি সেভ করে রাখলেন, সিলেক্ট করলেন, কুইক পার্টে গেলেন, অটো টেক্সটে গেলেন। অটো টেক্সটে যাওয়ার পর সবার নিচে দেখতে পাচ্ছেন সেভ সিলেকশন টু অটো টেক্সট গ্যালারি। ক্লিক করে এইখানে নামটা কিন্তু অটোমেটিক ভাবে চলে আসছে। নামটা অটোমেটিক ভাবে যে কোনো একটা নাম আপনি দিয়ে দিলেন, ডেসক্রিপশনের মধ্যে আপনি চাইলে এটাকে দিয়ে দিলেন, ওকে বাটন, ইয়েস ব্যবহার করুন। এখন দেখেন আমার এই লেখাটা আর লেখা লাগবে না। আমি এখন অটো টেক্সটে যাব, সেখানে গিয়ে আমি দেখতে পারবো যে আমার আমার নাম, ক্লিক করলাম, আমার নাম লেখাটা চলে আসছে। তো এটা একটা দুটো শব্দর ক্ষেত্রে সেভ করা আসলে উচিত হবে না, বরং এরকম বড় বড় কিছু প্যারা, যেমন আপনার জাতীয় সঙ্গীত, উদাহরণস্বরূপ জাতীয় সঙ্গীত বলি। জাতীয় সঙ্গীতটা আপনি এমন একটা সেক্টরে কাজ করেন যে সেক্টরের মধ্যে জাতীয় সঙ্গীত এরকম প্রায় লাগে, তা আপনি ইয়েটা নিয়ে রাখতে পারলেন। অথবা আপনি এমন একটা কাজ, এমন একটা ফাইল আপনি তৈরি করতে চান যে ফাইলের মধ্যে আপনার প্রায় এরকম বিভিন্ন সূরার বিভিন্ন ইয়েগুলোর কাজগুলো আসে, সেগুলো আপনি সেভ করে রাখতে চান, সেটা আপনি করে রাখতে পারেন। এরকম অনেক বড় বড় কাজের মধ্যে এটা আপনাকে সহায়ক হবে। আপনার অনেক অনেক উপকারে এটি আসবে। আপনি সেটিং গুলো অটো টেক্সট থেকে করে নিতে পারবেন। যেমন এখানে একটা সেটিং করা আছে আমার সোনা বাংলা, যেন আমার সোনা বাংলা দেখতে পাচ্ছেন, আমার এই লেখাটা চলে আসলে শুধু এই লেখা। অটো টেক্সটের পরে আছে ডকুমেন্ট প্রপার্টি, এটা আমাদের দরকার নেই। এখানে কিছু শব্দ, কিছু মানে আপনার কিছু শিরোনাম এখানে ইয়ে করা আছে, যেমন ম্যানেজার, কিওয়ার্ড, কোম্পানি ফোন, এই শব্দগুলো আপনি আনতে পারবেন এখান থেকে। আমরা আপনার মেইন আরেকটা কাজ শিখতে পারি, সেটা হলো ফিল্ড। এই ফিল্ডের মাধ্যমে আমরা ভগ্নাংশের যে সূত্রটি আছে সেটিকে আমরা বসাইতে পারি ভগ্নাংশ। যেমন আমি ফিল্ডে ক্লিক করলাম, ফিল্ডে ক্লিক করার পরে আমি একটু নিচে স্ক্রল করে ইকিউ সিলেক্ট করলাম। ইকিউ সিলেক্ট করার পরে নিচে আমার শিরোনাম আছে ফিল্ড কোডস। ফিল কোডসে ক্লিক করার পরে অপশনটি আসবে, অপশনে ক্লিক করলে আমার আরেকটি টপ আপ বক্স আসবে। এই টপ আপ বক্স থেকে আমাকে ভগ্নাংশের যে কোডটি আছে সেই কোডটিকে মার্ক করতে হবে। সেটির নাম হলো আমার এ বি সি ডি ই, এ বি বি এফ। এফ এর মধ্যে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে কোডটি আমার ইকিউ এর মধ্যে চলে আসবে। অথবা যদি আমি অ্যাড টু ফিল্ডে ক্লিক করি তখন আমার ইকিউ এর মধ্যে এই কোডটি চলে আসবে। এই কোডটি আসার পরে যে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের ভিতরে যে একটা কমা আছে, সেই কমার পূর্বে আপনার ভগ্নাংশের উপরের বর্ণটি বসবে, কমার পরে নিচে বর্ণটি বসবে। যেমন 5 ভাগের 3 ভাগ, এটা ভগ্নাংশ। তাহলে আপনি যদি 5 ভাগ, এই পাঁচটাকে আপনি কমার আগে লিখবেন, কমার পরে লিখবেন 3। এই কমা মানে হলো মিডল একটা দাগ আছে, সে দাগ। আপনি ওকে বাটন প্রেস করবেন, আবার ওকে বাটন প্রেস করবেন। এখন দেখেন 5 ভাগের 3 ভাগ, এই হিসাবটা আপনাকে তৈরি করতে হবে, অর্থাৎ ভগ্নাংশের মাধ্যমে এটিকে তৈরি করতে হয়। না হয় আমার এটার আরেকটা আরেকটা সিস্টেম তৈরি করতে হয়, সেটা হলো বক্স তৈরি করে মাঝখানে দাগ টেনে, এগুলো অনেকটা ঝামেলা করে। এই জন্য সূত্রের মাধ্যমে এটি বের করবেন, খুবই সহজ। আপনি ইনসার্টে যাবেন, কুইক পার্টস থেকে ফিল্ডে ক্লিক করবেন, একটি টপ আপ বক্স আসবে। এরপর আপনি এখানে যে ফিল্ড নেম আপনাকে সিলেক্ট করতে হবে ইকিউ।
এগুলো সব ফিল্ড নেম, মানে বিভিন্ন ধরনের কোডিং কাজগুলো করার জন্য এগুলো করা হয়, বিশেষ করে হায়ার যে গণিত গুলো আছে সেই গণিত। এগুলো সিলেক্ট করার পর আপনার ক্লিক করতে হবে ফিল কোড, দিতে হবে অপশন। অপশনে ক্লিক করলে আরেকটি টপ আপ বক্স আসবে, এখান থেকে ইকিউর যে কোডটি আছে সেই কোডটিকে মার্ক করতে হবে। এই কোডের অনেকগুলো কোড আছে, ভগ্নাংশের কোড হলো এফ। আপনি এফ এর মধ্যে ডাবল ক্লিক করলেন তখন এটি এখানে চলে আসবে। দেন কমার আগে লিখে ফেলবেন 10, অর্থাৎ উপরের অংশ, কমার পরে লিখে ফেললেন 7, অর্থাৎ 10 ভাগের 7 ভাগ। ওকে বাটন প্রেস করলেন, আবার ওকে বাটন প্রেস করলেন। দেখেন কমাটা হলো এই দাগটা, এই দাগটাই হলো কমা মূলে ধরে নেন। এই দাগটা আমি, এই দাগের উপরে আমি 10 লিখবো, দাগের নিচে 7 লিখবো, মানে হলো কমার আগে 10 লিখবো, কমার পরে 7 লিখবো। কুইক পার্টস এর পরে আছে বিল্ডিং ব্লক, এটা আমাদের কোনো দরকার নাই। সেট সিলেকশন টু কুইক পার্টস, এটাও আমাদের দরকার নেই। আসেন কুইক পার্টস এর পরে আছে আমার ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট সেম টু সেম এটার মতো, সেম টু সেম শিখেছিলাম না আমরা? টেক্সট শিখেছিলাম, বলেন। জি এটা শিখেছিলাম না, টেক্সট ইফেক্ট, যে আমরা আমাদের একটা স্টাইলে এরকম অনেক কিছু লিখতে পারি, যেমন এখানে লিখলাম সেম জি এটা। স্যার। মানে আমি একটা ইফেক্ট ব্যবহার করে আমি স্বাভাবিক লেখাগুলো ওই স্টাইলে ওই ইফেক্টের মতো লিখতে পারি। এইটাও জি আমার ইনসার্টে ক্লিক করার পর যখন আমি অর্ডার ক্লিক করবো, এখান থেকে কোন ফরম্যাটটা আমার পছন্দ, যে ফরম্যাটটা পছন্দ হবে জাস্ট আমি এখানে লিখে ফেলবো। তবে এটার মধ্যে আর এটার মধ্যে তফাৎ হলো, এটি টেক্সট বক্স আকারে দেখাবে, আর ওইটি আবার স্বাভাবিক লেখার মতো দেখাবে। যেমন আমি এখানে লিখলাম আমার নাম, স্বাভাবিক দেখাচ্ছে না? তবে এটি জি কিসের ভিতরে দেখাচ্ছে? টেক্সট বক্সের ভিতরে। জি প্রায় সবগুলো কাজ সেম, আপনি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবেন, কিভাবে চেঞ্জ করবেন, কিভাবে কি করবেন। কালার চেঞ্জ করতে চাইলে কালার, ফিল কালার চেঞ্জ করতে চাইলে ফিল কালার, এখান থেকে কালার চেঞ্জ করবেন, সবকিছু আগের মতো। ইফেক্ট চেঞ্জ করতে চাইলে, রিফ্লেকশন করতে চাইলে সেটাও করতে পারবেন। এগুলা ওয়ার্ড আর্ট। এরপরে আসেন হলো আমার ড্রপ ক্যাপ। এই ড্রপ ক্যাপের জন্য আমি একটা কুইক পাস থেকে আমি আগে আমার সোনার বাংলাটাকে নিয়ে আসি। এখানে দেখেন আমার এই জায়গার মধ্যে আমার একটা শিরোনাম আমরা এখানে লিখেছি। অনেক আগের যুগে অবশ্যই ব্যবহার হতো এটা, এখন খুব কমই দেখবেন, বা বলা যায় যে তেমন একটা পাওয়া যায় না। শুরুতে দেখবেন যে একটি বর্ণমালা বড় হাতে থাকে, বড় হাতের নয় বরং আপনার এটাকে বলে আমরা বড়, যেটা 2-3 লাইন পরিমাণ বড় হয়। যেমন আমার শরিয়াটাকে মার্ক করলাম, এরপর চলে গেলাম আমি আমার ড্রপ ক্যাপ। এই ড্রপের মধ্যে আমার দুইটা অপশন আছে, তৃতীয় কমান্ড হলো নাম, একটি হলো ড্রপ। ড্রপের মধ্যে যখন ক্লিক করব দেখেন আমার যে শব্দ, যে বর্ণটিকে আমি মার্ক করেছিলাম সেই বর্ণটি আমার 3 লাইন পরিমাণে বড় হয়েছে। আগে যে সকল আমরা বইগুলো পড়েছিলাম, উপন্যাসের বইগুলো আমরা, অথবা পত্র পত্রিকায় বিশেষ করে ম্যাগাজিন গুলোতে অথবা দৈনিক পত্রিকাগুলোতে এইভাবে এই বর্ণটিকে বড় করে তুলে দেওয়া হতো। এটা একটা ফরম্যাট, মানে এটা একটা ডিজাইন আর কি, একটা ভিন্ন একটা ভিন্ন স্বাদের মতো, যে এখানে একটা নতুন শুরু হয়েছে। এটা হলো ড্রপ ক্যাপের কাজ। ইন মার্জিন যদি ক্লিক করেন সেটি মার্জিনের বাইরে চলে যাবে, এবং আপনি যদি চান এটাকে কমাইতে বাড়াতে সেক্ষেত্রে ড্রপ ক্যাপ অপশন চলে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে 3 লাইন শো করছে, দেন আমি এখানে 2 লাইন দিলাম, ওকে বাটন প্রেস করলাম। এখন দেখেন 2 লাইন পরিমাণ যত বড় তত বড় আমার এখানে শো করছে। এটা এখন লাগে না, আপনার খুব কম ম্যাগাজিন গুলোতে বা পত্রিকাগুলোতে পাবেন। বাকি এইটা যেহেতু একটা সময় ব্যবহার হতো, সেক্ষেত্রে আপনি এটাকে জেনে রাখবেন। সিগনেচার পেন, এটা আমাদের প্রয়োজন নেই। আসেন হলো ডেট এন্ড টাইম, আজকে কয় তারিখ, এখন কয়টা বাজে, এটা যদি আপনি এখানে নিয়ে আসতে চান, ওই ফরম্যাটের অনেকগুলো ফরম্যাট পাবেন। একটা হলো 3-16-2025, এটা একটা ফরম্যাট। আরটা হলো সানডে March 16, 2025, এটা একটা ফরম্যাট। তো কোন ফরম্যাটটা, কোন স্টাইলটা আপনার ব্যবহার টাইম সহ লাগবে, এটাই দরকার হবে। ওকে বাটন প্রেস করুন, দেখেন যে যেটা এখানে চলে আসবে। অনেক সময় প্রিন্ট করার পূর্বে আমাদের শর্টকাট ভাবে আমাদের ডেট এন্ড টাইম গুলো দেওয়া দরকার হয়, এই ক্ষেত্রে আপনি এটা এখান থেকে দিতে পারবেন। আসেন অবজেক্ট। অবজেক্ট থেকে আমরা দুইটা কাজ করতে পারি। নাম্বার ওয়ান,
টেক্সট ফ্রম ফাইল, নাম্বার 2 অবজেক্ট। টেক্সট ফ্রম ফাইল মানে হলো আমার অন্য একটা ফাইলের লেখাগুলোকে খুব দ্রুত কপি করে নিয়ে আসা। এটা হলো আমার টেক্সট ফ্রম ফাইলের কাজ, যেটা আমরা ফাইল থেকে ওপেনে গিয়ে এরপর ফাইলটাও আমরা ওপেন করব। ওপেন করার পরে গিয়ে সেই ফাইলের মধ্যে যে লেখাগুলো আছে সেটাকে আমরা সিলেক্ট করব, দেন কপি করব। এরপর আমরা চলে যাব যে ফাইলটি ওপেন করা আছে এটির মধ্যে, তারপর আমরা হোমে যাব, ক্লিক করবো পেস্ট। এই যে অনেকগুলো কাজ করলাম, ফাইলটাকে ওপেন করলাম, ওপেন করে তারপর আনলাম, কিছুই করা লাগবে না। এগুলো কিছুই করা লাগবে না। আপনাকে জাস্ট ক্লিক করতে হবে হলো অবজেক্টে, অবজেক্টে ক্লিক করতে হবে টেক্সট ফ্রম ফাইল। কোন ফাইলের লেখাগুলোকে আপনি কপি করে আনতে চান সেই ফাইলটাকে জাস্ট মার্ক করবেন, দেন ইনসার্ট। খুব দ্রুত চোখের পলকের মধ্যে সেটা চলে আসবে। আর অবজেক্টের কাজ হলো আমাদের কাজের মধ্যে এমন কিছু ডিজাইন, এমন কিছু ফরম্যাট আমাদেরকে তৈরি করতে হয় যে ফরম্যাটটার মধ্যে আমার একাধিক শেপ থাকে, একাধিক কি থাকে, শেপ থাকে। অথবা ধরে নিতে পারেন বাংলার বিভিন্ন যেই মাধ্যম বইগুলো আছে সেখানের মধ্যে দেখবেন যে একটা ফরম্যাট প্রায় বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত 8-10 থাকে, যেটাকে আমরা অধ্যায় বলতে পারি। যে অধ্যায় ভিত্তিক কিছু আপনার অথবা অনুচ্ছেদ পরিচ্ছেদ ভিত্তিক কিছু ডিজাইন ব্যবহার করা হয়। সেই ডিজাইন গুলোকে কিভাবে বসানো হয় এটা হলো অবজেক্ট। অবজেক্টের মাধ্যমে আপনি সেই ডিজাইনটাকে বসাতে পারবেন, চাইলে আপনি নিজে এখানে বসায় নিতে পারেন। যেমন আমি একটা শেপ তৈরি করলাম, এই একটা শেপ তৈরি করার পরে এখানের মধ্যে আমি কোন একটা শেপ বসালাম, রাইট বাটন ক্লিক করে, মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সটে ক্লিক করলাম। ফলে আমি এখানে লিখতে পারবো আমার সোনার কথা, অথবা আমি লিখলাম আহ অনুচ্ছেদ বা পরিচ্ছেদ, অনুচ্ছেদ লিখলাম, অনুচ্ছেদ লিখলাম আহ কালিদাস। এটা আমার শিরোনাম, এটা আমার শিরোনাম। ধরেন দুই জায়গার মধ্যে আমি আরেকটা বক্স তৈরি করতে চাই। এখন দেখেন এখানেও আমি যদি চাই এবার বক্স তৈরি করতে পারি, কোনো সমস্যা নেই। এখানে আমি একটা কালার দিলাম, এবং এখানে আমি এটাকে আবার কালার বসে দিলাম, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আর কি। এটা তো মূলত একটা ডিজাইন তৈরি করা হয়, সেই ডিজাইনটা গ্রাফিক্স তৈরি করে আহ পছন্দ মতো অনেকগুলো ডিজাইন করার পর সেখান থেকে একটা ডিজাইন এখানে বসানো। আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো যে আমি এখানে কয়টা শেপ তৈরি করেছি, 3টা শেপ। একটা বড় শেপ, একটা আর দুই পাশে 2টা শেপ, ছোট ছোট শেপ। এই শেপ গুলোকে যদি আমি একটু চেঞ্জ করে দিতে চাই সেটাও আমি চেঞ্জ করতে পারি, আমার পছন্দ মতো আমি করে নিলাম। বলার বিষয় হলো আমি যখন এটাকে সেটিং করতে যাব তখন আমার এই বক্স গুলো উঠানামা করবে, আমি একসাথে এটাকে মুভমেন্ট করতে পারবো। এই কাজটা যদি আমি অভ্যাসের মাধ্যমে করি তাহলে আমার জন্য এটা অত্যন্ত সহজভাবে করা সম্ভব। যেমন আমি এটাকে সিলেক্ট করে নিলাম, এই বক্সটাকে সিলেক্ট করে নিলাম, তারপরে এটাকে সিলেক্ট করে নিলাম, কাট করে নিলাম, ধরছো যেটা আমি ওখানে ভিতরে গিয়ে করবো সেটা আমি এখান থেকে পরে কাট করে নিলাম। এবার আমি চলে গেলাম আমার অবজেক্টের মধ্যে। অবজেক্ট থেকে আমাকে সিলেক্ট করতে হবে মাইক্রোসফট ওয়ার্ড। আমি কোন প্রোগ্রামের মাধ্যমে, মানে কোন গ্রাফিক্স এর মাধ্যমে, না ফটোশপের মাধ্যমে, না এক্সেল এর মাধ্যমে, কোন ভাবে আমার ডিজাইনটাকে আমি এখানে বসাতে চাই সেটা আমি এখান থেকে বার করব। আমি এখান থেকে মার্ক করবো মাইক্রোসফট ওয়ার্ড পিকচার। তো মাইক্রোসফট ওয়ার্ড পিকচার থেকে যদি আমি মাইক্রোসফট ওয়ার্ড পিকচার থেকে যদি মার্ক করি তাহলে মাইক্রোসফট ওয়ার্ড এর আরেকটা পেজ বের হবে। যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট অথবা মাইক্রোসফট ওয়ার্ড পিকচার যে কোনো একটা আসলে হবে। আপনি জাস্ট ডকুমেন্ট, আপনি ওকে বাটন প্রেস করবেন, তখন দেখবেন যে আরেকটা নতুন ফাইল ওপেন হবে। দেখেন আরেকটা নতুন ফাইল ওপেন হয়েছে। এবারে এই জায়গার মধ্যে ধরেন আমি এটা বসিয়ে দিলাম, আমার ডিজাইনটাকে আমি কি করলাম, বসিয়ে দিলাম। সবকিছু ঠিকঠাক থাকলে আমি জাস্ট ক্লোজ করব। আমি যখন ক্লোজ করব তখন দেখবেন যে আমার এই ডিজাইনটা জায়গা মতো বসে গেছে। দেখেন আমার কিন্তু ওই যে আগে যেমন একটা শেপ দেখা গেছে, এখন কিন্তু একটা শেপ না, বরং পুরোটা মিলে একটা শেপ।
পুরোটা মিলে আমাকে গ্রুপ করা লাগতেছে না। আমার যদি কোনো কিছু এডিট করার প্রয়োজন হয়, জাস্ট ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর বাস আমি এটাকে কালার করে দিলাম, যা যা করণীয় করলাম, করার পর আমি এটাকে ক্লোজ করে দিলাম, দেখেন সেটা চেঞ্জ হয়ে গেল। এখন আমি এটাকে কপি করে নিলাম, এই ডিজাইনটাকে। আমার এখানে আরেকটা পেজের মধ্যে আমার এই অনুচ্ছেদটা চেঞ্জ হয়ে গেল। আমি ডাবল ক্লিক করলাম, এখানের মধ্যে আমি দিলাম এখানে নামাজ। নামাজ ক্লিক করার পর ক্লোজ করলাম, এটা আমার এখানে বসে গেল। তো এইভাবে এই এইভাবে আমাদের ইয়েগুলোকে আপনার কি বলে এটাকে অনুচ্ছেদ বা পরিচ্ছেদের ডিজাইন গুলোকে বসানো হয় অবজেক্ট। সর্বশেষ আসলে হলো ইকুয়েশন। ইকুয়েশন হলো আমাদের বিভিন্ন ধরনের গণিতের কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে অনেক ধরনের ইকুয়েশন গুলো দেখতে পাচ্ছেন। জাস্ট ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি ক্লিক করে করে আপনার এডিট করে করে আপনার কোথায় কি বসবে সেই ইকুয়েশনের কিছু আপনি এখান থেকে পাচ্ছেন। যারা ইকুয়েশনের গণিতের উপর এক্সপার্ট তারা এখান থেকে দেখে দেখে সেই ইকুয়েশনের কাজগুলো করতে পারবে। আবার এখান থেকে কিছু ফরম্যাট আছে, ইকুয়েশনের গণিতের কিছু ফরম্যাট আছে, কোন ফরম্যাটটা আপনার লাগবে জাস্ট ক্লিক করে জাস্ট এডিট করে। এটা হলো আমার ইকুয়েশনের কাজ। ইকুয়েশনের পরপর যেটি আছে সেটা হলো স্যাম্বল। স্যাম্বল থেকে ইতিমধ্যে আমরা অনেকগুলো কাজ শিখেছি। আজকে সর্বশেষ কাজ শিখবো সেটি হলো আমার বিভিন্ন ধরনের প্রতীক। বিভিন্ন ধরনের প্রতীক আমার লেখার মাঝে অনেক ধরনের প্রতীক বসানোর দরকার হতে পারে, হাত দরকার হতে পারে। যেমন আমাদের, আমি এখানে লিখলাম আমাদের আহ, অনেকগুলি গাছ আছে। আমি এখানে একটা গাছের ছবি দিতে চাই উদাহরণস্বরূপ, স্যাম্বলে দিয়ে মোট স্যাম্বলে যাবো। এরপর আমি এখান থেকে কোনো একটা গাছ বের করবো, কোনো কিছু আমি এখান থেকে বের করে নেবো। এই যে উইন্ডিং, উইন্ডিং টু, উইন্ডিং থ্রি, এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের প্রতীকগুলো থাকে। উদাহরণস্বরূপ আমার এটা আমার গাছ, আমি এটাকে বসিয়ে দিলাম, দেখেন বসে গেছে। এরপরে গিয়ে আমি এটাকে আরেকটাকে লিখলাম, আমাদের অনেক নদী রয়েছে, এখানে আমি আরেকটা স্যাম্বল বসাতে চাই, তাহলে আমাকে আবারও স্যাম্বল দিতে হবে, সেখান থেকে আমাকে নদী বের করতে হবে, বই বের করতে হবে, যেটা যেটা আমার লাগবে যে প্রতীকগুলো। এক কথায় প্রতীক কিভাবে আনবেন, সেই প্রতীকগুলো আপনি শুরুতেও বসাতে পারবেন, মিডলও বসাতে পারবেন এভাবে। আর যদি আপনি হোম থেকে এখান থেকে যে বসান তাহলে সেটা কেবল প্যারাগ্রাফ ভিত্তিক হবে, শুধু শুরুতে আসবে। আর এখান থেকে যদি আপনি বসান ভিতরে ভিতরে, এটা টেক্সটের মতো সবকিছু করতে পারবেন, কালার করতে পারবেন, তারপরে বড় ছোট করতে পারবেন। ঠিক বর্ণমালা যেভাবে আমরা বড় ছোট করি, ঠিক বর্ণমালার মতোই এটি কাজ করে। এটা হলো আমাদের সিম্বলের কাজ। আর আজকের ক্লাসে আমরা হোম মেনুর বিস্তারিত আলোচনা করলাম, সরি ইনসার্ট মেনুর বিস্তারিত আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা আলোচনা করব আমাদের পেজ লেআউট। পেজ লেআউটের মধ্য থেকে পেজ সেটআপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পেজ ব্যাকগ্রাউন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাকি কাজগুলো আমরা প্রায় কম বেশ শিখেছি। অবশ্যই অবশ্যই আমাদের ক্লাসগুলোতে উপস্থিত থাকবেন, কেননা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম শেষের দিকে, এবং আমরা আমাদের প্রজেক্ট ধরবো, প্রজেক্টের সাথে সাথে আমরা আমাদের মাইক্রোসফট এক্সেল চলে যাব। সুতরাং সকলে প্রত্যেকটা ক্লাসে A to Z টাইম, শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ টাইম অবশ্যই উপস্থিত থাকবেন। আজকে ক্লাসে এ পর্যন্ত, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।